প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সকলেরই পছন্দের একটি গল্প, ওরির সাথে প্রেম সিজন 3 নিয়ে। আপনারা অনেকেই অনেক কমেন্ট করেছেন, ভাই সিজন 3টা কবে ছাড়বেন, কবে আপলোড করবেন। তাই তো আপনাদের সকলের কথা বিবেচনা করেই আজ নিয়ে আসলাম সিজন 3 এর পর্বটা। তো আমরা এখন সিজন 3 শুরু করতে যাচ্ছি। আর আজকের সিজন 3তে যদি আমাদের 5,000 লাইক কমপ্লিট হয়ে যায়, লাইক কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা সিজন 4 আপলোড করে দিব। আরেকটি কথা, যারা এখন পর্যন্ত সিজন 2 দেখেননি অবশ্যই ওটা দেখে আসবেন, নয়তো গল্পের আসল থিমটা বুঝতে পারবেন না। এই গল্পের ফার্স্ট কমেন্টে সিজন 1, সিজন 2 এটার লিঙ্ক দেয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় সাথে থাকার জন্য। তো চলুন এবার গল্পে ফিরে যাই। রাত প্রায় 10:30। ঘুটঘুটে অন্ধকার রাত, জনমানব শূন্য চারদিক। গাছে ঘেরা নীরব রাস্তা ধরে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে হেঁটে চলেছে শান্ত। হেমন্তের শুরু, ঘাসের ডগায় জমে আছে বিন্দু বিন্দু শিশির। রাস্তার দুধারে ঘন ধানের ক্ষেত, হালকা বাতাসে ধান গাছগুলো দুলছে বারবার। ঝিঝি পোকার ডাক আর শান্তর পায়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। এখান থেকে শান্তর বাড়ি আরও 1 কিলোমিটার দূরে। পাক্কা 2 কিলোমিটার হেঁটেছে সে। আরও 1 কিলোমিটার পার হলেই শান্তর বাড়ি। সে আনন্দপুর গিয়েছিল তার বাবার বন্ধু আনোয়ার হোসেনের সাথে দেখা করতে, কারণ তিনি অসুস্থ। শান্তর বাবা কিছু টাকা দিয়েছেন ওনার চিকিৎসার জন্য, আর সেই টাকা দেওয়ার জন্যই সন্ধ্যার কিছু পরে বাইক নিয়ে গিয়েছিল 7 কিলোমিটার দূরের গ্রামে আনন্দপুর। আর শান্তকে দেখে আনোয়ার হোসেন বেশ খুশি হলেন। একসময় বিরাট টাকা পয়সার মালিক ছিলেন আনোয়ার হোসেন। তার গ্রামের সেরা 5 ধনীর একজন ছিলেন তিনি। আনন্দপুর বাজারে মোহনী নদীর তীর ঘেঁষে 4 তলা একটা বাড়ি আর 3টা গাড়ি ছিল তার। কিন্তু কপালের অদৃষ্ট, আজ তিনি বলতে গেলে ফকির। মাথা গোজার ঠাঁই বলতে বসবাসের এই 2 চালা আধা পাকা ঘর। এক সময় এটি তার বাংলো বাড়ি ছিল। নদীর ভাঙনে 4 তলা বাড়ি বিলীন হওয়ার পর এই বাংলোয় এসে ওঠেন। ঋণের চাপ আর সংসার চালাতে গিয়ে তখন তিনি হিমশিম খাচ্ছিলেন। অতিরিক্ত দুশ্চিন্তায় হার্ট অ্যাটাক হয়ে যায়। ডক্টরের কথা মতো হার্টে রিং বসাতে গিয়ে শেষ সম্বল গাড়িগুলো বিক্রি করে দেন। ওনার 2 ছেলে, দুজনার বউসহ প্রবাসে থাকে। মাসে নামমাত্র টাকা পাঠায়, যা দিয়ে ভাত জোটানোই মুশকিল। সেখানে চিকিৎসার টাকা জোগানো অসম্ভব প্রায়। শান্তর বাবা আনোয়ার সাহেবের এমন দুরবস্থার কথা শুনে বেজায় দুঃখিত হন। সব কিছুর পরেও ছোটবেলার বন্ধু বলে কথা, একসাথে কাটানো শৈশব, সেই টান কি আর ভুলে যাওয়া যায়? সে কারণেই সাধ্যমতো কিছু টাকা পাঠিয়ে দিয়েছেন শান্তকে দিয়ে। আনোয়ার সাহেব টাকাগুলো পেয়ে অনেক খুশি হয়েছিলেন। শান্তকে ভাত না খাইয়ে ছাড়ছেনই না উনি। অবশেষে রাতের খাওয়া দাওয়া শেষ করে বের হতে হতে রাত 9:30 বেজে গেল। কেশবপুরে আসতেই তার বাইক নষ্ট হয়ে গেল, কিছুতেই স্টার্ট হচ্ছিল না। অবশেষে পরিচিত এক বাড়িতে বাইকটা রেখে হেঁটেই রওনা দিল শান্ত। শান্তর গাল বেয়ে ঝরছে ফোঁটা ফোঁটা ঘাম, এইদিকে রাস্তা যেন ফোরাচ্ছেই না। শান্ত ফোনের ফ্ল্যাশ লাইটের আলোয় রাস্তা দেখে দেখে হাঁটছে তো হাঁটছেই। আরেকটু সামনে এগোলেই একটি শ্মশান ঘাট। শ্মশানের ঠিক মাঝখানে 200 বছরের পুরনো একটি বটগাছ। ইতিহাসের সাক্ষী হয়ে যেন যুগ যুগ ধরে সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেটি। গাছটি নিয়ে মানুষের মধ্যে নানান লোককথা প্রচলিত। এই গাছেই নাকি ভয়ানক এক পিশাচের বসবাস। গভীর রাতে এই পথ ধরে হেঁটে যাওয়ার সময় অনেকেই নাকি পড়েছিলেন এই পিশাচের খপ্পরে। কেউ বেঁচে ফিরেছেন, আর কেউ ঢলে পড়েছেন মৃত্যুর কোলে। শ্মশানের কথা মনে মনে ভাবতে ভাবতে রাস্তা ধরে হাঁটছিল শান্ত। হঠাৎ কিছু একটার শব্দ পেয়ে তার ভাবনায় ছেদ পড়ল। কচমচ করে শব্দ হচ্ছে। শান্ত ধান ক্ষেতের দিকে তাকালো। ধান ক্ষেতের ভিতরে কিছু একটা নড়াচড়ার শব্দ পাওয়া যাচ্ছে। তার শরীরের সব রক্ত যেন শীতল হয়ে আসছে। ধান ক্ষেতের দিকে মোবাইলের ফ্ল্যাশ লাইট ধরতেই একটি শেয়াল মুখে পাখি জাতীয় কিছু একটা নিয়ে দৌড়ে পালালো সেখান থেকে। শান্ত বিড়বিড়িয়ে বলল, শালার শেয়াল! কার হাঁস নাকি কার মুরগি চুরি করে আনছে কে জানে, এইখানে ধান খেতে বসে খাচ্ছে সেটা। আবারও পথ চলতে শুরু করলো সে। গুনগুনিয়ে গান গাইতে গাইতে হাঁটছে শান্ত। জনমানবহীন রাস্তা, একটি মানুষেরও দেখা পাওয়া যাচ্ছে না। সবাই নিজ নিজ ঘরে হয়তো গভীর ঘুমে তলিয়ে আছে। শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই
শরীরটা ঝাঁকুনে দিয়ে উঠল তার। শান্ত ভীষণ ভয় পেয়ে গেল। শরীরের সবটুকু শক্তি দিয়ে সে দৌড়াতে শুরু করলো। অনেক জোরে জোরে দৌড়াচ্ছে সে। প্রায় 10 মিনিট দৌড়ানোর পর একটু থামল সে। বেশ হাঁপিয়েও গিয়েছে। হাঁটুতে হাত দিয়ে সামনে নয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তখনই একটি শীতল স্পর্শ অনুভব করল শান্ত। সোজা হয়ে তাকাতেই শান্ত ঘাবড়ে গেল। সে যে জায়গা থেকে দৌড় শুরু করেছিল সেখানেই দাঁড়িয়ে আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? 10 মিনিট দৌড়ানোর পর সেই জায়গা থেকে এক চুলও নড়েনি। শান্ত বটগাছের দিকে তাকালো। ঘুটঘুটে অন্ধকার চারদিক। অন্ধকারে গভীরতায় ঢাকা পড়েছে বটগাছ। হঠাৎ করেই শান্ত খেয়াল করল একজোড়া নীল চোখ এগিয়ে আসছে তার দিকে। তার হার্টবিট ক্রমশ বাড়তে লাগলো। শান্ত ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালো। লাইটের আলোয় সে দেখতে পেল তার থেকে 30-40 হাত দূরে একটা কালো অবয়ব ক্রমশ এগিয়ে আসছে তার দিকে। চুলগুলো মাথা থেকে পা পর্যন্ত ঝুলছে। নীল চোখ দুটো থেকে আলোর ঝলকানি ছড়িয়ে পড়ছে চারদিকে। তার দেহ অবশ হয়ে আসছে। না চিৎকার করতে পারছে, না দৌড়াতে পারছে, বরং পাথরের মতো দাঁড়িয়ে আছে সে। কালো অবয়ব শান্তর সামনে এসে দাঁড়ালো। ঘাড়ের কাছে নাক নিয়ে এসে নিঃশ্বাস টেনে ঘ্রাণ নিতে লাগল সে। শান্ত বুঝে ফেলল মৃত্যুদূত তার অতি নিকটে। পিচাসটি তখন লম্বা দুটি দাঁত বের করে শান্তর ঘাড়ে বসাতেই যাবে। তখনই কিছু একটা এসে ঝাপটে পড়ল পিচাসটির ওপর। শকুনের মতো ছো মেরে উড়িয়ে নিয়ে গেল সেটাকে। তার চোখের আলো ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো। জ্ঞান হারিয়ে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ল সে। অতপর চোখ খুলে তাকালো শান্ত। নিজেকে সে বিছানায় আবিষ্কার করল। বিছানায় চিত হয়ে শুয়ে আছে সে। হুরায়রা তার পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন হুরায়রার দিকে তাকিয়ে বলল, তুমি এখনো ঘুমাওনি? হুরায়রা মুচকি হেসে বলল, তোমার ওই চুলের ঘ্রাণে আমার ঘুম আসে না। কি বলো, চুলের মধ্যে দুর্গন্ধ নাকি? আরে না, দুর্গন্ধ না। প্রত্যেক মেয়ের কাছে তার শখের পুরুষের চুলের ঘ্রাণ, দেহের ঘ্রাণ ভালো লাগে। মাতাল হওয়ার মতো সেই ঘ্রাণ। আচ্ছা, এখন কয়টা বাজে? জানি না তো। শান্ত পাশে থাকা ফোনটা হাতে নিয়ে দেখল রাত 2টা বাজে। হুরায়রার দিকে তাকিয়ে বলল, অনেক রাত হয়েছে, এবার ঘুমাও। তোমার সিল্কি চুলে আরেকটু হাত বুলাই। শান্ত হেসে বলল, কালকে সারাদিন যত ইচ্ছে হাত বুলাইয়া দিও, ঠিক আছে? এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। বালিশটা ঠিক করে হুরায়রা শান্তর পাশে শুয়ে পড়ল। শান্ত হুরায়রার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, জানো, অনেক ভয়ানক একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? স্বপ্নে দেখলাম আমি আনন্দপুর থেকে ফেরার পথে শ্মশানের পাশ ঘেঁষে আসছিলাম আমি। তখন এক পিশাচের খপ্পরে পড়ে যাই। সে আমাকে মেরে ফেলতে এগিয়ে আসছিল। হুরায়রা চোখ বড় বড় করে বলল, ওরে বাবা, পিশাচ! তারপর তারপর কি হলো? তারপর কোথা থেকে কিছু একটা উড়ে এসে সেই পিশাচটাকে ছো মেরে নিয়ে গেল। এরপরেই আমার ঘুম ভেঙে গেল। হুরায়রা হেসে বলল, ভয় পেয়েছিলে? শান্ত মনে মনে ভাবল, ভয় পেয়েছে বললে হুরায়রা তাকে ভীতু ভাববে। নাক চুলকাতে চুলকাতে সে বলল, ভয়? আমি ভয় পাই না। তাই নাকি? কেন, সন্দেহ আছে নাকি? না না, সন্দেহ থাকবে কেন? তুমি তো আমার বীরপুরুষ স্বামী। এবার গল্প না করে ঘুমাও, সকালে তো আবার অফিস আছে তোমার। তুমি মাথায় হাত না বুলালে আমার ঘুম আসে না। মাথায় হাত বুলিয়ে দাও, আমি ঘুমিয়ে যাচ্ছি। হুরায়রা মুচকি হেসে শান্তর মাথায় হাত বুলাতে লাগল। স্নিগ্ধ কোমল হাতের স্পর্শে শান্ত যেন স্বর্গলোকে ভাসতে লাগল। শীতল পরশে শান্তর 2 চোখ বন্ধ হয়ে এলো। ধীরে ধীরে সে তলিয়ে গেল গভীর ঘুমে। মসজিদের মিনার হতে ভেসে এলো ফজরের আজানের ধ্বনি। সেই সাথে পাশের বাড়ির শহীদের মোরগগুলো কুকুরুকু শব্দে মাতিয়ে তুলল চারদিক। শান্তর রুমের পাশেই বিশাল এক জাম গাছ। সেই গাছের ডালে মিষ্টি সুরে গান গাইছে অচেনা কোনো পাখি। শান্ত চোখ খুলে তাকালো। পাশেই পড়ে আছে মোবাইল ফোন। ফোনটা হাতে নিয়ে সময়টা দেখে নিল শান্ত। ভোর 5টা বাজে। পাশেই শুয়ে আছে হুমায়রা। মাথার চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তার মুখশ্রীতে। মুগ্ধ দৃষ্টিতে হুরায়রার দিকে তাকিয়ে রইল শান্ত। এ যেন কোনো মানুষ নয়, স্বর্গীয় এক পরী। অতপর আলতো হাতে তার মুখশ্রীর চুলগুলো সরিয়ে
হুরায়রার কপালে চুমু দিল শান্ত। এরপর বিছানা থেকে নেমে চলে গেল ওয়াশরুমে। অজু করে টুপিটা হাতে নিয়ে রুমের দরজা খুলে বাইরে বের হলো। ভোরের হালকা আলো ফুটতে শুরু করেছে চারদিকে। মসজিদের রাস্তা ধরে নীরব পায়ে হাঁটতে লাগলো শান্ত। হেমন্তের শুরু। শীতল বাতাস বইতে শুরু করেছে চারদিকে। হালকা ঠান্ডা লাগছে শান্তর। মেঘমুক্ত দূর আকাশে দেখা যাচ্ছে শুকতারা। তারাটির কথা ভূগোল বইয়ে পড়েছিল সে। শুক্র গ্রহ ভোরের আকাশে শুক্র তারা, সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা। একই গ্রহ, কিন্তু সকাল আর সন্ধ্যায় মানুষ চেনে তাকে ভিন্ন ভিন্ন নামে। শান্তর বাড়ি থেকে মসজিদ খুব দূরে নয়, মিনিট কয়েক হেঁটেই পৌঁছে গেল মসজিদের কাছে। মুসল্লি বলতে মসজিদের মোতাওয়াল্লি কলিমুদ্দিন, মসজিদের পাশের বাড়ির আমজাদ শেখ, ইমাম সাহেব, শান্ত আর শান্তর বন্ধু শিমুল। শান্ত যখন মসজিদে গিয়ে পৌঁছালো তখন জামাতের জন্য ইকামত দেওয়া হচ্ছে। শান্ত তাড়াতাড়ি করে মসজিদে প্রবেশ করে সুন্নত নামাজ আদায় করতে লাগল। ফজরের জামাতে ইমাম সাহেব লম্বা সূরা দিয়ে নামাজ পড়েন, তাই 2 রাকাত সুন্নত আদায় করার সুযোগ পাওয়া যায়। সুন্নত নামাজ শেষ করে ইমাম সাহেবের সাথে ফজরের নামাজের জামাতে গিয়ে দাঁড়ালো। সুমধুর কণ্ঠে ইমাম সাহেব তিলাওয়াত করছেন, মনোযোগ সহকারে তিলাওয়াত শুনছেন সবাই। ফজরের জামাত শেষ করে ইমাম সাহেব কিছুক্ষণ দোয়া দুরুদ পড়ে দোয়া করলেন। এরপর সবাই মসজিদ থেকে বের হয়ে গেল। শিমুল শান্তর পাশে এসে বলল, কিরে, আজ এত দেরিতে মসজিদে এলি যে? আর বলিস না, উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। তুই তো প্রতিদিন ফোন দেস, আজকে ফোন দিলি না কেন? হ্যাঁ, সকালে তোকে ফোন করতে গিয়ে দেখি আমার মিনিটের মেয়াদ শেষ, তাই আর ফোন করতে পারিনি। তাছাড়া আমারও আজ দেরি হয়ে গিয়েছে। আচ্ছা বাদ দে, আয় একটু হেঁটে আসি। সকালে হাঁটাহাঁটি করা অনেক ভালো। হুম, চল চল। শান্ত আর শিমুল হাঁটতে শুরু করল। রক্তিম লাল সূর্য ওকে দিল পূর্ব আকাশে। শিমুলদের গ্রামের শেষ প্রান্তে মোহনী নদী। কৈলাসপুর থেকে বয়ে আসা মোহনী নদী আগন্দপুর হয়ে শান্তদের ভাটাতলি গ্রাম ছুঁয়ে যমুনায় গিয়ে মিশেছে। শিমুল আর শান্ত হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালো মোহনী নদীর তীরে। নদীতে তেমন স্রোত নেই। বর্ষায় ভরা যৌবানী নদী হেমন্তে ম্লান হয়ে গিয়েছে। নদীর তীরে বেঁধে রাখা বেদেদের নৌকা। নদীর পাশেই তাঁবু গেঁথে বসতি গড়েছে তারা। শুকনো মৌসুমে এখানে আসে ওরা, বর্ষায় আবার চলে যায়। নদীর ওপারে মাছ ধরছে 2 জন জেলে। মোহনী নদীর তলদেশে ভরপুর ছোট বড় নানান মাছ। দিন রাত এখানে চলে মাছ ধরার মহা উৎসব। শান্ত আর শিমুলও মাঝে মধ্যে বড়শি নিয়ে আসে এই জায়গাতে। বেশ কিছুটা সময় নদীর তীরেই বসে গল্প করল 2 জন। এরপর আবারও হেঁটে রওনা হলো বাড়ির পথে। সূর্যের তাপ তখন কিছুটা বেড়ে গিয়েছে। শান্ত বলল, হ্যাঁ রে শিমুল, বাজে কয়টা? শিমুল হাতের ঘড়িতে সময় দেখে বলল, 7:10। ওহো, তাহলে বেশি বেলা হয়নি। রোদের প্রখরটা দেখে আমি তো ভেবেছিলাম না জানি কয়টা বেজে গিয়েছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা বাড়িতে এসে পৌঁছালো। শিমুলকে বিদায় জানিয়ে শান্ত নিজের বাড়িতে এসে প্রবেশ করল। শান্তর মা তখন গাছে পানি দিচ্ছিলেন। শান্তকে দেখেই বললেন, কিরে, কোথায় গিয়েছিলি? এই তো মা, একটু হাঁটাহাঁটি করছিলাম আর কি। ও, তা রাতে আকন্দপুর থেকে ফিরলি কখন? মায়ের মুখে আকন্দপুরের কথা শুনতেই শান্ত শিউরে উঠল। ঠিকই তো, সে তো আকন্দপুরে গিয়েছিল, তবে ফিরল কখন? নিজের মনে মনে কথাগুলো ভাবছিল শান্ত। মা তখন বললেন, কি রে, কিছু বলছিস না যে? না মানে, আসতে দেরি হয়েছিল একটু। আচ্ছা মা, পরে কথা বলছি, ঘরে যাই একটু। মায়ের জবাবের অপেক্ষা না করেই ঘরের দিকে পা বাড়ালো শান্ত। রুমে গিয়ে বিছানায় বসে ভাবতে লাগলো রাতের কথা। কি হয়েছিল রাতে? সব কি স্বপ্ন ছিল নাকি বাস্তব? বিছানায় বসে গভীর চিন্তায় নিমগ্ন শান্ত। রাতে তো সে আকন্দপুর গিয়েছিল, তাহলে ফিরল কখন? ফিরলই বা কী করে? পিশাচের ঘটনা কি তাহলে বাস্তব ছিল নাকি নিছক দুঃস্বপ্ন? মনের ভেতরে হাজারটা প্রশ্ন। হুরায়রা ওয়াশরুম থেকে গোসল সেরে বের হয়ে দেখল শান্ত চিন্তিত অবস্থায় বসে আছে বিছানায়। তখনই লম্বা ঘন কালো ভেজা চুল জোড়া দিয়ে পানি ফেলল শান্তর ওপর। হুরায়রার চুল থেকে ঝরে পড়া ঠান্ডা পানির স্পর্শে কেঁপে উঠল শান্ত। হুরায়রার দিকে তাকিয়ে বলল, কী ব্যাপার, এত সকালে গোসল করলে যে? ভাবছি তোমার সাথে একটু বের হব। আমার সাথে? কোথায় যাবে? বাবার বাড়ি। মায়ের জন্য মনটা অনেক টানছে, তাই ভাবলাম মাকে একটু দেখে আসি।
ও আচ্ছা, তাহলে তৈরি হয়ে নাও। আগে তোমার নাস্তা দিয়ে দেই, তারপরে তৈরি হব। কথাটি বলে হুরায়রা দ্রুতই রান্নাঘরে চলে গেল। শান্ত বিছানা থেকে নেমে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। অচেনা একটি পাখি বাগানের গোলাপ গাছটিতে বসে রয়েছে। এমন পাখি শান্ত আগে কখনো দেখেনি। কুচকুচে কালো পাখিটির মুখে প্যাঁচার মতো ঠোঁট, আর চোখ দুটো বড় এবং লাল রঙের। মাথা থেকে একগুচ্ছ পালক চুলের মতো ঝুলছে। অদ্ভুতভাবে শান্তর দিকে তাকিয়ে আছে সেটি। শান্ত অবাক হয়ে তাকিয়ে আছে পাখিটির দিকে। পাখিটি যেন ধীরে ধীরে বড় হচ্ছে। এটা কি দেখার ভুল? শান্ত চোখ দুটো পরিষ্কার করে নিয়ে তাকালো। পাখিটি আগের তুলনায় দ্বিগুণ বড় হয়েছে। হঠাৎ করেই তার পেছন থেকে মেয়েলি সুর ভেসে এলো। কি দেখছো তাকিয়ে? শান্ত কেঁপে উঠে পেছনে তাকালো। হুরায়রা দাঁড়িয়ে আছে পেছনে, হাতে নাস্তার প্লেট। বড় বড় চোখে হুরায়রার দিকে তাকালো শান্ত। এরপর আবার বাগানে দৃষ্টি নিক্ষেপ করল। কিন্তু পাখিটা সেখানে আর নেই, কোথাও যেন হারিয়ে গিয়েছে। তখনই হুরায়রা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, কি দেখছো ওইদিকে? পাখি। কি? পাখি? কিন্তু কই পাখি? কিসের পাখি? শান্ত তাকালো হুরায়রার দিকে। তারপর তার দুই কাঁধে হাত রেখে হেসে বলল, দেখলে তো কেমন বোকা বানালাম তোমাকে। হুরায়রা ভ্রু কোচকে বলল, ভালোই মশকরা শিখেছো তুমি। চলো নাস্তা করবে, তোমার তো অফিস আছে। হুরায়রার কথা শুনে শান্ত বলল, এই রে, আমি তো অফিসের কথা ভুলেই গিয়েছিলাম। তারপর হুরায়রার হাত থেকে নাস্তার প্লেটটা নিয়ে খাওয়া শুরু করলো শান্ত। বর্তমানে ঘরের রান্না বান্না সহ সকল কাজ হুরায়রা এক হাতেই সামাল দেয়। শান্তর মাকে কোনো একটা কাজ করতেই দেয় না। ঘরের কাজেও বেশ চতুর হুরায়রা। চোখের পলকেই সব কাজ সেরে ফেলে। নাস্তা খাওয়া শেষ করে শান্ত অফিসের পোশাক পরে রেডি হলো। ভাগলপুর পৌর শহরে একটা ক্লিনিকে রিসেপশনিস্টের চাকরি করে শান্ত। টাকার তার প্রয়োজন নেই, কারণ তার বাবার যা টাকা আছে সেটা দিয়েও সে এক জীবন বসে খেতে পারবে। কিন্তু তার ইচ্ছা নিজের ঘাম ঝরানো রোজগারের টাকা দিয়ে প্রিয় সঙ্গীকে একটি সোনার হার উপহার দিবে। আর সে কারণেই এই চাকরিটা নেয়া তার। শার্ট প্যান্ট আর টাই পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে বলল, হুরায়রা, তুমি কি যাবে? গেলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি তো রেডি। পেছনে ফিরে তাকালো শান্ত। সেই যে গোজে পরিপাটি হয়ে দাঁড়িয়ে আছে হুরায়রা। পরনে তার সাদার সাথে সোনালি রঙের পায়ের যুক্ত একটি শাড়ি। সাদা শাড়ি হলেও শাড়িতে সাদা সুতার কারুকার্যে ফুটে উঠেছে ফুলপাতার চিত্রগুলো। সাদা সুতার ফাঁক দিয়ে সোনালি রঙের সুতা তারার মতো ঝিকিমিকি করছে। মাথায় টিকলি, হাতে চড়ি, চোখে আইরিশ, আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। এ যেন স্বর্গেও এক অপসরে নেমে এসেছে শান্তর রুমে। শান্ত তখন অবাক দৃষ্টিতে অপলকে তাকিয়ে আছে হুরায়রার দিকে। হুরায়রা শান্তর চোখের সামনে হাত নেড়ে বলল, কি এমন অবাক হয়ে কি দেখছো? পরীকে দেখছি। এত দেখার কি আছে? সারা দিন সারা রাতই তো দেখেছ। জনম জনম দেখেও তোমাকে দেখার স্বাদ আমার মিটবে না গো। ওরে আমার কবি রে, এত আবেগ কই থাকে? আরে আবেগ নয়, ভালোবাসা। জনম জনম ধরে আমি শুধু তোমাকেই চাই। জনম একটাই, আরেক জন্মে বিশ্বাস করা ইসলামের পরিপন্থী। এটা জানো তো? জানি। আচ্ছা বাদ দাও, তুমি এটা আমাকে বলো, এত সুন্দর শাড়িটি তুমি কোথায় পেলে? আগেরবার যখন বাড়ি গিয়েছিলাম তখন এটা কিনেছি। শান্ত হুরায়রার শাড়ির আঁচল ছুঁয়ে দেখল বেশ মোলায়েম সুতায় বোনা কাপড়। এরকম সুতার শাড়ি এই প্রথম দেখছে সে। শাড়িটি দেখতে দেখতে বলতে লাগলো, কাপড় তো ভালোই, কিন্তু সাদা কেন কিনলে? সাদা রং পরিদের পছন্দ। শান্ত বড় বড় চোখে তাকালো হুরায়রার দিকে। কি বললে? হুরায়রা ডোক গিলে বলল, না মানে তুমি একটু আগে বললে না পরীকে দেখছি, তাই বললাম আর কি। ঠিকই তো, তুমিই তো আমার পরী। হুরায়রা হেসে বলল, এভাবে কথা বলতে থাকলে তোমার অফিস তুঙ্গে উঠবে, চলো তাড়াতাড়ি। শান্ত বলল, চলো চলো। তারপর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে শান্ত আর হুরায়রা ঘর থেকে বের হলো। বাইক রাখার ঘরে গিয়ে শান্ত দেখতে পেল বাইক সেখানে নেই। মাথায় হাত দিয়ে বসে পড়ল শান্ত। হুরায়রা বলল, কি হয়েছে? বুঝতে পারোনি কি হয়েছে? বাইক চুরি হয়ে গিয়েছে। শান্তর কথা শুনে হুরায়রা অট্ট হাসিতে ফেটে পড়ল।
একে তো নিজের শখের বাইকটা চুরি হয়ে গিয়েছে, তার উপর সেই বিষয় নিয়ে হুরায়রা হাসাহাসি করছে। শান্তর রাগটা যেন মাথায় চড়ে বসল। রাগের মাথায় হুরায়রাকে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। অতপর নিজেকে দ্বাদস্থ করে নিয়ে হুরায়রাকে বলল, আমার বাইক চুরি হয়েছে আর তুমি হাসছো? হুরায়রা বলল, ওহুমা, হাসবো না? তোমার তো মাথা পুরাই গেছে। তোমার কথার মানেটা বুঝলাম না। আরে রাতে তুমি বাইক ছাড়াই তো বাড়িতে এসেছো। বাইক নষ্ট হয়ে গিয়েছে বলে তোমার কোনো এক বন্ধুর বাসায় রেখে এসেছিলে। শান্ত মনে করার চেষ্টা করলো। ও হ্যাঁ, ঠিকই তো। আকন্দপুর থেকে ফেরার পথে তার বাইকটা নষ্ট হয়ে গিয়েছিল। তারপর সেটা তার বন্ধুর বাসায় রেখে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। তাহলে কি পিছাসের ঘটনা সত্যি? হুরায়রা শান্তর কাঁধেই হাত রেখে বলল, কি এত ভাবছো তুমি? ভাবছি যে রাতে যেগুলো স্বপ্ন দেখেছি সেগুলো সবই তো বাস্তব, কিন্তু বাড়ি আসলাম কি করে সেটাই মনে পড়ছে না। হুরায়রা শান্তর মাথায় হাত রাখল। সাথে সাথে শান্ত রাতের সব ঘটনা ভুলে গেল। হুরায়রা শান্তর দিকে তাকিয়ে বলল, কি গো, চলো না? হ্যাঁ হ্যাঁ, চলো। তারপর বাড়ি থেকে বের হয়ে একটা ইলেকট্রিক অটোতে চড়ে রওনা হলো দুজনে। হাসপাতালের রিসেপশনে বসে কম্পিউটারে স্ক্রিনের দিকে তাকিয়ে বেশ মনোযোগের সাথে কাজ করছে শান্ত। তার ডান পাশেই বসে কাজ করছে আর এক রিসেপশনিস্ট, ফারহানা মেঘা। দেখতে সে মাশাল্লাহ, গোলগাল মুখ, ধারালো নাকের উপরে একটি ছোট্ট তিল, ডাগর ডাগর দুটি চোখ। বেশ মার্জিত মেয়ে ফারহানা। সবসময় শালীন পোশাকে সে কর্মস্থলে আসে। প্রয়োজনের বেশি কখনোই কথা বলে না। কাজেও বেশ দক্ষ। অভিজ্ঞতা আর বয়স দুটোতেই সে শান্তর সিনিয়র। শান্তকে আপন ছোট ভাইয়ের মতোই স্নেহ করে। শান্ত এই কাজে একদমই নতুন। অনেক কিছুই সে বোঝে না। ফারহানাকে জিজ্ঞেস করলে সেগুলো সে বুঝিয়ে দেয়। শান্তর ঠিক বাম দিকে একটা বড় জানালা। সকালের ঝিরঝিরে হিমেল হাওয়া খোলা বাতায়ন দিয়ে প্রবেশ করছে। হেমন্তের সকালে এই ঠান্ডা বাতাস বেশ ভালোই লাগে শান্তর। হেমন্তের সমীরণ গায়ে লাগিয়ে মনোযোগ সহকারে কাজ করছিল শান্ত। হঠাৎ করেই একটা অদ্ভুত শব্দ এসে তার কর্ণকুহরে প্রবেশ করল। শব্দটা জানালার বাইরে থেকেই এসেছে মনে হলো। শান্ত ঘাড় ঘুরিয়ে তাকালো জানালার দিকে। কিছুই নেই সেখানে। শান্ত আবারও কাজে মনোযোগ দিল। মিনিট পাঁচেক পরে আবারও সেই শব্দ, অনেকটা কেমন মুখ দিয়ে হিস হিস শব্দ করার মতো। শান্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। নীরব পায়ে হেঁটে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। অতপর ভালো করে তাকিয়ে দেখল চারদিকে। শান্তর থেকে কয়েক গজ দূরে একটি গাছের ডালে বসে আছে সকালের সেই অচেনা পাখিটি। শান্তর দিকে তাকিয়ে অদ্ভুতভাবে মানুষের মতো হাসছে সেটি। শান্ত যেন ভীষণ ভয় পেয়ে গেল। হঠাৎ করেই ওরাল দিয়ে দ্রুত গতিতে শান্তর দিকে এগিয়ে আসতে লাগলো সেই পাখিটি। শান্ত বিদ্যুৎ বেগে জানালাটা লাগিয়ে দিল। আর জানালা লাগানোর শব্দে কেঁপে উঠল ফারহানা। শান্তর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, এত জোরে জানালা বন্ধ করলে যে? শান্ত কপালের ঘাম মুছতে মুছতে বলল, না মানে আস্তেই লাগাতে চেয়েছিলাম, কিন্তু। শান্তর কথা শেষ করার আগেই ফারহানা বলল, লাগানোর কি প্রয়োজন, খুলে দাও, বাতাস আসুক। শান্ত বলল, না না থাক, লাগানোই থাকুক, আমার ঠান্ডা লাগছে। কি যে বলো, আমি দেখছি তুমি ঘামছো আর তুমি বলো শীত লাগছে। আরে খুলো খুলো, জানালা খুলে দাও। না না থাক, বললাম না আমার ঠান্ডা লাগছে। ফারহানা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমার গরম লাগছে, তুমি সরো, আমি জানালা খুলে দেই। শান্ত দুই হাতে জানালা আগলে ধরে বলল, না না না, জানালা খুইল না, তোমার যদি বেশি গরম লাগে তাহলে ফ্যান ছেড়ে নাও। শান্তর এমন আচরণে ফারহানা বেশ কৌতূহলী হয়ে উঠল। শান্তর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তো তুমি এমন করছো কেন, কি আছে বাইরে? কপালের ঘাম মুছতে মুছতে শান্ত বলল, কই কিছু না তো, কি থাকবে, কিছু নেই বাইরে। ফারহানা কিছু বলতেই যাচ্ছিল, তখনই একজন মহিলা হাসপাতালের ভেতরে এসে প্রবেশ করলেন। মহিলাকে দেখে ফারহানা নিজের চেয়ারে এসে বসল। মহিলার পরনে কুচকুচে কালো শাড়ি, কালো কাপড়ের ঘোমটার অন্তরালে ঢাকা পড়েছিল মহিলাটির মুখ। ফারহানা ওনার মুখের দিকে তাকিয়ে বলল, জি বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? মহিলা ভাঙা ভাঙা স্বরে বলল, কয়েকদিন ধইরা জ্বরে গা পুইরা যাইতাছে, তাই ডাক্তারবাবুর কাছে আইলাম আর কি। ফারহানা হেসে বলল, ও
ও ও আচ্ছা, এই ব্যাপার। ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, তাই সবারই এরকম জ্বর হয়। আপনি মেডিসিন বিভাগের ডক্টর দেখিয়ে চলে যেতে পারেন। অতপর হাত দিয়ে ইশারা করে দেখিয়ে ফারহানা বলল, ওই যে 3 নম্বর কাউন্টার আছে না, ওইখানে চলে যান। ডক্টর ভিতরেই আছেন। মহিলা ফারহানার কথায় সাড়া না দিয়ে ঠায় দাঁড়িয়ে রইলেন। তারপর ফারহানা তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আন্টি, আর কিছু বলবেন? শান্ত তখনও 2 হাতে জানালা আগলে দাঁড়িয়ে রইল। মহিলাটি মাথা তুলে একবার তাকালেন শান্তর দিকে। তার মুখে বিস্ময়কর এক হাসি। মহিলার হাবভাব দেখে শান্তর বেশ ভয় লাগছিল। ফারহানাও বেশ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই মহিলার দিকে। তার এই 5 বছরের চাকরির অভিজ্ঞতায় আজকেই প্রথম এমন রোগী দেখল। এদিকে হঠাৎ করেই হাসপাতালে হন্তদন্ত হয়ে ছুটে এলো সুমাইয়া। এমন ব্যাকুল হয়ে সুরাইয়াকে হাসপাতালে আসতে দেখে শান্ত বলল, এত সকালবেলা তুমি হাসপাতালে? ফারহানা শান্তর দিকে তাকিয়ে বলল, ওনাকে চেনো নাকি? চিনি মানে? উনি তো আমার শালি। ফারহানা তখন হেসে বলল, ও মা, তাই নাকি? আপু আসেন, 1 কাপ চা খেয়ে যান। শান্ত বিরক্তি মাখা কণ্ঠে বলল, আহা ফারহানা আপু, মশকরা পরে হবে। আগে শুনি, সে এত সকাল সকাল এমন তাড়াহুড়ো করে হাসপাতালে কেন আসলো? আসার কারণ কি? সুরা এতস্থিত করে বলল, না না, মানে সকাল থেকে আপুকে ফোন দিচ্ছি, কল ধরছে না। বাসায় ফোন দিলাম, অতপর মাই ফোন ধরে বললেন আপনি সকালে আপুকে নিয়ে নাকি আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। রওনা তো হয়েছিলাম। তাকে আমি তাঁতিপাড়া মোড়ে নামিয়ে অফিসে চলে আসছিলাম। আপু তো এখনও বাড়িতে পৌঁছায়নি, ফোনটাও বন্ধ। তখনই শান্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, কি বললে? পকেট থেকে ফোনটা বের করে হুরায়রার নাম্বারে কল করল সে। প্রথমবার কল না গিয়ে লাইনটা কেটে গেল। দ্বিতীয়বার আবার কল করল। কিছুক্ষণ কল হওয়ার পর ওপাশ থেকে কলটা রিসিভ করে মিষ্টি কণ্ঠে হুরায়রা বলল, এই কোথায় তুমি? কোথায় আর থাকবো, বাসাতেই আছি। তুমি বাসায়? তাহলে সুরাইয়া তোমার খোঁজে আমার হাসপাতালে ছুটে এলো যে? আর বলো না, তাঁতিপাড়ায় গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, তখনই কলেজ বান্ধবী রিতার সাথে দেখা হয়ে গেল। পরে তো ওর সাথে তাদের বাড়িতে গিয়েছিলাম। ও আচ্ছা, তা বলে যাবে না, বেচারি শালি তো একটুর জন্য হার্ট অ্যাটাক করতে যাচ্ছিল। কথাটি বলে মুচকি হাসল শান্ত। এরপর কলটা কেটে সোরাইয়ার দিকে তাকিয়ে বলল, শালি সাহেবা, এবার শান্ত তো আপনি? যান, বাসায় চলে যান। আরে চলে যাবে মানে? আপু আমাদের এইখানে আসছেন, অন্তত 1 কাপ চা তো খেয়ে যান। না আপু, আজ না, অন্যদিন খাবো। কথাটি বলে সোরাইয়া নীরব পায়ে হেঁটে হাসপাতাল থেকে বের হয়ে গেল। সোরাইয়া চলে যাওয়ার পর ফারহানার সেই অপরিচিত মহিলার কথা মনে পড়ল। শান্তর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে, ওই ওই মহিলা কোথায় গেলেন? চলে গেছেন হয়তো। কখন গেলেন? ওনাকে তো যেতে দেখলাম না। আমরা যখন কথা বলায় ব্যস্ত ছিলাম তখনই হয়তো চলে গিয়েছেন, আমরা খেয়াল করিনি। হতেও পারে। যাই হোক, এবার কাজে মন দে ভাই। কথাটি বলে ফারহানা নিজের কাজে মন দিল। তখনই কি মনে করে আবারও সেই শান্তর দিকে তাকিয়ে বলল, এই ভাই, ওই মহিলার হাবভাব আমার খুব একটা ভালো ঠেকেনি। যাওয়ার সময় কিছু নিয়ে যায়নি তো? ডেস্কের উপরে তো কিছুই থাকে না, কী বা নেবে? নেয়ার মধ্যে নিলে আপনার আর আমার ফোন ছাড়া আর কিছুই দেখছি না। এগুলো তো আমাদের কাছেই আছে। ওকে ওকে, বুঝতে পেরেছি। তারপরেও মনের সন্দেহটা দূর করা উচিত। দেখেন, সিসিটিভি ফুটেজটা দেখে নিন। ফারহানা তার সামনে থাকা কম্পিউটারে সিসিটিভির ফুটেজ অন করল। যেই দৃশ্য তারা কম্পিউটারে দেখল, সেটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না। শান্তর 2 পা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। ফারহানাও প্রচণ্ড ঘামছে। এটা কি করে সম্ভব? শান্তর গাল বেয়ে ঝরছে বিন্দু বিন্দু ঘাম। বুকের ভেতরের হার্টবিটটা যেন দ্বিগুণ হয়ে উঠেছে। ফারহানারও একই অবস্থা। নিঃশ্বাস অনেকটা ভারী হয়ে এসেছে তাদের। বারবার কপালের ঘাম মুছে যাচ্ছে তারা। দুজনেরই চোখ আটকে আছে কম্পিউটারের স্ক্রিনে। তারা এতক্ষণ কার সাথে কথা বলল? সিসিটিভি ফুটেজে সুরাইয়াকে দেখা গেলেও কালো কুচকুচে কাপড় পরা সেই মহিলাকে দেখা যাচ্ছে না। অথচ সুমাইয়া আসার আগে থেকে আসার পর অবধি মহিলাটি এই জায়গাতেই দাঁড়িয়েছিল। অতপর ফারহানা ভিডিওটা একটু পিছনে টেনে নিল। সেখানে যা দেখল তাতে দুজনেই অবাক। ভিডিওতে তারা দেখল শান্তর পাশ থেকে গিয়ে চেয়ারে বসেছে ফারহানা। এরপর কারোর সাথে সে কথা বলতে লাগলো। তার সামনে কেউই নেই, অথচ সে কথা বলতেছে।
তাদের সাথে কী ঘটেছে সেটা বুঝতে আর বাকি রইল না। শান্ত তখনই বিড়বিড় করে বলতে লাগলো, ওই পরীটা আবার ফিরে এসেছে। আমি জানি এটা ওই পরীটাই ছিল। ফারহানা শান্তর দিকে তাকিয়ে বলল, কি বললে? কে ছিল? কেউ না, তুমি থাকো, আমি ওয়াশরুম থেকে আসছি। কথাটি বলেই শান্ত চেয়ার ছেড়ে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। শান্ত চলে যাওয়ার পর ফারহানার বেশ ভয় লাগতে শুরু করলো। ফোনটা হাতে নিয়ে তার বান্ধবী উর্মিলাকে ফোন দিল। উর্মিলা হাসপাতালের স্টাফ নার্স, 2 মাস আগেই জয়েন করেছে এখানে। ফারহানার সাথে তার সম্পর্ক বেশ ভালো। টিফিনের সময়ে দুজনেই ক্যান্টিনে গিয়ে একসাথে গল্প করতে করতে নাস্তা করে। উর্মিলা সব দিন ফ্রি থাকে না, রোগী নিয়ে ব্যস্ত সময় পার করে। তবে যেদিন সময় পায় সেদিনই ফারহানার সাথে গল্প করতে আর ভুলে না। একটি ব্যাটারি চালিত অটোরিকশায় চড়ে হাসপাতালে আসছিল উর্মিলা। হঠাৎ করেই তার ফোনটি বেজে উঠল। ব্যাগ থেকে ফোনটা বের করে দেখল ফারহানা ফোন দিয়েছে। তারপর কলটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো বান্ধবী, আজ এত সকাল সকাল ফোন করলি যে? কী ব্যাপার, হাসপাতালে রোগীর চাপ বেশি নাকি? রোগীর চাপ বেশি না, তবে তুই না এলে আমিই রোগী হয়ে যাব। কই আছিস তুই? এই তো ভাগলপুর চৌরাস্তার মোড়ে, পার হলাম মাত্র, আর মাত্র 2 মিনিট লাগবে। আয় আয়, তাড়াতাড়ি আয়। কি ব্যাপার, আজ এত তাড়া দিচ্ছিস যে? কারণ আছে রে, তুই এলেই বলবো। একা একা বসে ভয় লাগতেছে, তাই তোকে তাড়া দিচ্ছি। ভয় পাচ্ছিস? তাও তুই? তোর মতো সাহসী মেয়ে ভয় পাচ্ছে, এটাও বিশ্বাস করতে হবে। তুই হাসপাতালে আয় না, এলেই বলছি সব কিছু। আরে আয় না, এসেই পড়েছি, ফোনটা রাখ, গাড়ির ভাড়াটা মিটেই আসতেছে। আচ্ছা আচ্ছা, আয় আয়। ফারহানা কলটা কেটে ঘড়ির দিকে তাকালো। 5 মিনিট কম 10টা বেজেছে। ওয়াশরুমের দরজা খুলে বের হলো শান্ত। ডেস্ক থেকে টিস্যু নিয়ে ভেজা হাত মুখ পুছে নিয়ে ডাস্টবিনে টিস্যুটা ফেলে নিজের চেয়ারে বসলো। এদিকে ফারহানা কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে বেশ মনোযোগের সাথে কাজ করছে। ডাক্তার পার্থ সাহার কেবিন থেকে ভেসে আসছে গলার আওয়াজ। ফোনে কথা বলছেন উনি। ওনার গলার আওয়াজ বেশ চড়া, সর্বনিম্ন স্বরে কথা বললেও হাসপাতালের দেয়াল কাঁপে। কিছুক্ষণ পরেই হাসপাতালের ভেতর এসে প্রবেশ করল উর্মিলা। দরজায় দাঁড়িয়েই ফারহানার দিকে তাকিয়ে বলল, হাই বান্ধবী, কি খবর? এই তো, যেমন দেখছিস তেমনই আছি। উর্মিলা ফারহানার দিকে এগিয়ে আসতে আসতে বলল, হঠাৎ আজকে হাসপাতালে আসার জন্য এত তাড়া দিলি কেন? এমনিতেই দিলাম, হাসপাতালে আজ রোগীদের চাপ কম, তাই ভাবলাম তোর সাথে একটু গল্প করে কাটাবো। তুই যে বললি ভয়। হাতের ইশারায় উর্মিলাকে চুপ থাকতে বলল ফারহানা, তাই অর্ধেকেই সে থেমে গেল। ফারহানা যে উর্মিলাকে ইশারা দিচ্ছে, শান্ত সেটা ঠিকই দেখেছে, তাও না দেখার ভান করে বসে রইল সে। সব কিছুর পরেও প্রত্যেক মানুষেরই কিছু প্রাইভেসি থাকে, সেই সবে অধিকার প্রবেশ করা শান্তর অপছন্দ। তারপর উর্মিলা আর ফারহানাকে কথা বলার সুযোগ করে দিতে চেয়ার ছেড়ে উঠে বাইরে গেল শান্ত। উর্মিলা শান্তর চেয়ারটি টেনে ফারহানার কাছে ঘেঁষে বসল আর বলল, এইবার বল, কি ব্যাপার? তারপর ফারহানা উর্মিলাকে সব খুলে বলল। সব শুনে আর ভিডিও দেখে উর্মিলাও বেশ ভয় পেয়ে যায়। ফারহানাকে বলল, শোন বান্ধবী, রাতে ঘুমানোর সময় সূরা কালাম পড়ে একটু ঘুমিয়ে নিস, জিন ভূতে কোনো ক্ষতি করতে পারবে না তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, আমার দুঃসম্পর্কের এক মামা আছেন, উনি জিন সাধনা করেন, ওনার সাথে কথা বলবো ভাবছি। বলে দেখ উনি কী বলেন, আমাকে জানাস কিন্তু। ফারহানা কিছু বলতেই যাচ্ছিল, তখনই ভেতর থেকে ডক্টর পার্থ সাহা উর্মিলাকে ডেকে পাঠালেন। ফারহানার কাছ থেকে বিদায় নিয়ে উর্মিলা ডক্টরের কেবিনের দিকে রওনা হলো। উর্মিলাকে চলে যেতে দেখে শান্ত এসে হাসপাতালের ভেতরে প্রবেশ করল। অতপর নিজের চেয়ার ঠিক করে নিয়ে কাজে মনোযোগ দিল সে। এইদিকে বাবার বাড়িতে 8 তলার ব্যালকনিতে বসে আছে হুরায়রা। চারদিকের পরিবেশ নীরব নিস্তব্ধ। সকালের মিষ্টি রোদে চিকচিক করছে উঁচু ভবনগুলোর কাচের জানালাগুলো। হেমন্তের মৃদু সমীরণে মণ্ডলবারের নারিকেল গাছের পাতাগুলো দোল খাচ্ছে। মাঝে মধ্যে ফেরিওয়ালা হাঁক ছেড়ে এগিয়ে যাচ্ছে সরু গলিপথ ধরে। রঙিন একটা প্রজাপতি এসে বসল ব্যালকনিতে। প্রজাপতির রঙিন পাখাগুলোর দিকে অপলকে তাকিয়ে রইল সে। সূর্যের আলোয় প্রজাপতির পাখাগুলো চিকচিক করছে, হালকা প্রকম্পিত হচ্ছে পাখাটি। হুরায়রারও খুব ইচ্ছে হলো নিজের পাখাগুলোকে সূর্যের আলোয় রেখে এমনইভাবে প্রকম্পিত করতে। তখনই, কিরে, এখানে বসে আছিস যে? পেছন ফিরে তাকালো হুরায়রা। তারই পিছনে দাঁড়িয়ে আছে সুরাইয়া।
তখনই সুরাইয়াকে দেখে হুরায়রা বলল, আরে বিলকিস, তুই কখন এলি? সুরাইয়ার ভিতরে বসবাস করে পরে বিলকিস। সবার সামনে তাকে সুরাইয়া বলে ডাকলেও একান্তে সুরাইয়াকে বিলকিস বলে ডাকে হুমায়রা। মাত্রই ফিরলাম, ভাগ্যিস সময় মতো গিয়েছিলাম, না হলে তো দুলাভাইয়ের কী যে হতো। আমিও দুশ্চিন্তায় আছি। তা ওইটা শান্তর পিছনে পড়লো কেন কে জানে। কে ওইটা, কেন আসছে তুই কি জানিস না? আরে না, গত রাতে এসে বাড়ি ফেরার পথে পিচাসটি তাকে আক্রমণ করতে চেয়েছিল। আমি তো টের পেয়ে যাই, তারপর দ্রুত সেখানে গিয়ে পিচাসটিকে দূরে সরিয়ে একদম অল্প সময়ের মধ্যেই শান্তকে বাসায় নিয়ে ফিরে আসি। তাহলে এখন তুই না গিয়ে আমায় পাঠালি কেন? আমাকে সে যেখানে নামিয়ে দিয়ে গিয়েছিল সেখান থেকে তার অফিসে পৌঁছাতে 30 মিনিটের মতো লাগে। আমি গেলে শান্ত কিভাবে গিয়েছি, কেন গিয়েছি, নানান প্রশ্ন করত। তাই তো এত কাহিনী সাজিয়ে তোকেই পাঠালাম। সবই বোঝাচ্ছি, তবে আমার মনে হয় না পিচাসটি এত সহজে শান্ত ভাইয়ার পিছু ছাড়বে। আরে ছাড়বে ছাড়বে, আজ রাতটা হতে দে, দেখ আমি কি করি। এখনও পরি হুরায়রাকে তো চেনেনি, এবার চিনবে। রুমের ভিতর থেকে হুরায়রার মা ডাক দিলেন, সুমাইয়া, হুরায়রা, কই গেলি তোরা? হুরায়রা গলা ছেড়ে বলল, এই তো মা আসতেছি। দীর্ঘদিন পর 2 মেয়ে বাসায় ফিরেছে, তাই মেয়েদেরকে নিজ হাতে নাস্তা বানিয়ে খেতে দিলেন মরিয়ম বেগম। নাস্তা খেতে খেতে হুরায়রা বলল, আজ অনেক দিন পরে মায়ের হাতে পায়েস খাচ্ছি, কি যে মজা লাগতেছে। ঠিক বলেছিস আপু, মায়ের চেয়েও মায়ের হাতের পায়েসটা আমি বেশি মিস করি। হুরায়রা তখন বলল, কি বললি? তুই মায়ের চেয়ে মায়ের হাতের পায়েস বেশি ভালোবাসিস? ভালোবাসি বললাম কই, বলেছি মিস করি। ওই একই কথা হলো না? এক কথা নয়, ভালোবাসা এক আর মিস করা আর এক। মায়ের হাতের পায়েস মিস করি মানেই তো মাকে মিস করি, তাই না? হুরায়রা কিছু বলতেই যাচ্ছিল, তখনই মরিয়ম বেগম ধমকের সুরে বললেন, আহা থামবি তোরা? কতদিন পর 2 বোন একসাথে হয়েছিস, আর কোথায় সুখ দুঃখের গল্প করবি, তা না করে ঝগড়া শুরু করেছিস। হুরায়রা হেসে বলল, তুমি বুঝবে না মা, এই ঝগড়াতেই আসল মজা আছে। কি জানি বাপু, তোদের কাজ কারবার এসব বুঝি না। তারপর মরিয়ম বেগম মেয়েদের পাশ থেকে উঠে রান্নাঘরে চলে গেলেন। হুরায়রা আর সুমাইয়া পায়েস খেতে খেতে গল্প করতে লাগলো। এইদিকে দুপুর গড়িয়ে বিকেল। দিনের হেলে পড়া সূর্যের আলো পশ্চিম জানালা দিয়ে উকি দিল শান্তর ফ্রন্ট ডেস্কে। আর শান্ত বেশ গম্ভীর হয়ে বসে আছে চেয়ারের মধ্যে। মনের আকাশ জুড়ে সীমাহীন ভাবনা। কি হতে চলেছে? সকালের সেই অদ্ভুত পাখি, হাসপাতালে আসা সেই অপরিচিতা, ওদের মধ্যে কি কোনো যোগসাজশ আছে? সেই পরিটা কি আবারও ফিরে এসেছে? হঠাৎ করেই শান্তর ফোনটা বেজে উঠল। ফোনের রিংটনের শব্দে শান্তর ভাবনায় ছেদ পড়ল। অপ্রস্তুত শান্তর কানে ফোনের রিংটনের শব্দটা পৌঁছাতেই কেঁপে উঠল শান্ত। রিংটন তো নয়, যেন কোনো এক রক্ত পিছাসুর চিৎকার। পকেট থেকে ফোনটা বের করে দেখল তার বন্ধু সাব্বির কল করেছে। কলটা রিসিভ করে শান্ত বলল, হ্যাঁ সাব্বির বল। উপাস থেকে সাব্বির বলল, বলবি তো তুই, বাইকটা কি আমাকে আল্লাহর রাস্তে দান করলি নাকি? হ্যাঁ, দান করে থাকলে বলে দে ভাই, একটা বাইক পেলে আমারও বড় উপকার হয়। শান্ত অবাক হয়ে বলল, হঠাৎ এই কথা বলছিস যে? আচ্ছা আচ্ছা, এই কথা না? তা কাল রাতে যে বাইকটা আমার বাড়িতে রেখে গেলি, আর তো খোঁজ খবর নিলি না, তাই বললাম আর কি। কি, বাইক তোর বাড়িতে রেখে আসছে? কখন? সাব্বির হেসে বলল, হবে হালাই কয় কি, বলি মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছিস নাকি তুই? হ্যাঁ, মজা করিস না তো, এই মজা করার সময় নয় কিন্তু এখন। আরে মজা তো তুই করছিস, বাইক আমার বাড়িতে রেখে গিয়ে এখন বলছিস রেখে যাসনি। তুই কি বলছিস? আজ সকালেই তো আমি। শান্ত থেমে গেল। সত্যিই তো, সকালে তো আমি অটোরিকশায় চড়ে অফিসে চলে এলাম, বাইক আনলাম না কেন? কিছুই যেন মনে করতে পারছি না। তখনই ওপাশ থেকে বলল, কিরে থেমে গেলি নাকি? সকালে কি? না না কিছু না। তুই কোথায় এখন? কোথায় আর থাকবো, তোর বাইকটা নিয়ে এলাকায় সারাদিন ঘুরলাম, মাত্রই বাড়িতে এলাম। তুই তো বললি বাইক নাকি নষ্ট, আমি সারা দিন চালালাম, বাইকে তো একটুও সমস্যা দেখলাম না। আচ্ছা শোন শোন, তুই এক কাজ কর, বাইকটা নিয়ে আমার অফিসে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তারপর সাব্বির ফোনটা রেখে দিয়ে তৈরি হয়ে বাইক নিয়ে শান্তর অফিসের উদ্দেশ্যেই রওনা হলো।
শান্ত নিজের চেয়ার ছেড়ে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সীমানার প্রাচীন ঘেঁষে ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে বাগানবিলাস। পাতা আর ফুলের ফাঁকে ফাঁকে উড়ে বেড়াচ্ছে নানান রঙের প্রজাপতি। শান্ত নীরবে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। একটা পরিচিত সুবাস তার নাকে এসে লাগলো। সুবাসটা আসছে কোন দিক থেকে বুঝতে পারছে না। শান্ত পেছন ফিরে তাকিয়ে দেখতে পেল তাহসিনা দাঁড়িয়ে আছে তারই পেছনে। তাহসিনা হাসপাতালের ইন্টার্নি নার্স। নার্স সেক্টরে পড়ার পাশাপাশি হাসপাতালে সপ্তাহে 2 দিন ডিউটি থাকে তার। আজকে তার ডিউটি ছিল, তাই তো সকাল সকাল এসেই কাজে লেগে পড়েছিল। কর্মব্যস্ত সারাদিন কাটিয়ে এখনই কেবল ছুটি পেল। সে চলেই যাচ্ছিল। শান্তকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে ভাবল একটু কথা বলে যাই। তাহসিনাকে দেখতে পেয়ে শান্ত বলল, কী ব্যাপার তুমি? তখনই তাহসিনার ওষ্ঠদয় প্রকম্পিত হলো। মৃদু হেসে বলল, মনে হচ্ছে আমাকে দেখে অবাক হয়েছ অনেক। না মানে অবাক হয়েছি বলতে কিছুটা হয়েছি। তা পেছনে এসে দাঁড়ালে কখন? এই তো মিনিট 2 হবে। তা তোমার পেছনেও কি দুটো চোখ আছে নাকি শান্ত ভাইয়া? কেন? এই যে আমি নিঃশব্দে তোমার পেছনে দাঁড়ালাম, তাও তুমি বুঝে গেলে। তোমার চুল থেকে আসা বেলি ফুলের সুবাস জানান দেয় তোমার উপস্থিতির। বাহ বাহ, তোমার তো দেখছি বিড়ালের নাক। ঘ্রাণেই সব বুঝে যাও। কি আমি বেড়াল? আমি বেড়াল হলে তুমি কি? আমি মানুষ। কথাটা বলেই ফিক করে হেসে দিল তাহসিনা। শান্ত বলল, না না, তুমি মানুষ না, তুমি গন্ধ গুগল। যেদিকে যাও সেদিকে গন্ধ ছড়াও। ওয়াক থু, আর কিছু পাইলা না? শেষ পর্যন্ত এমন একটা প্রাণীর সাথে তুলনা করলা তুমি। কেন, আমাকে বিড়ালের সাথে তুলনা করে তো খুব মজা পাচ্ছিলে, এখন কেমন লাগছে? তাহসিনা হেসে বলল, আচ্ছা আচ্ছা, অনেক ঝগড়া হয়েছে, এবার ঝগড়া বাদ দিয়ে বলো, এই অবেলা অকালে কোন ছন্দের টানে এই বারান্দায় এসে বেচারা বাগান বিলাসের দিকে কুনজর দিচ্ছ তুমি? শান্ত হেসে বলল, কুনজর না, সুনজর দিয়েছি। অনুভব করছি এই বিকেলটা, এই আবহাওয়া আর এই গাছের সবুজ পাতাগুলোকে। তাহসিনা কিছু বলতেই যাচ্ছিল, তখনই তখনই গাড়ির হর্ন শোনা গেল। শান্ত বলল, আচ্ছা কাল কথা হবে, আমার বন্ধু বাইক নিয়ে চলে এসেছে, আমি যাই তাহলে। অতঃপর তাহসিনাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই হন করে হেঁটে বের হয়ে গেল শান্ত। শান্ত দ্রুত চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে তাহসিনা বলল, পাগল একটা। এদিকে হাসপাতাল থেকে বের হয়ে শান্ত সাব্বিরকে নিয়ে ভাগলপুর পৌর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে একটি দিঘির পাড়ে বেড়াতে গেল। 700 মিটার দৈর্ঘ্য আর 500 মিটার প্রস্থ বিশিষ্ট দিঘিটি পরিবানুর দিঘি নামে পরিচিত। শান্ত সাব্বিরকে বলল, জানিস এই দিঘির একটা ইতিহাস আছে। কী ইতিহাস? লোকমুখে শোনা যায় রাজা শমশের খানের একমাত্র পুত্র রাজা জমশেদ খান ভালোবেসে বিয়ে করেন হতদরিদ্র সায়রা বানুকে। রূপে গুণে অনন্য ছিল এই সায়রা বানু। ফর্সা গোলমুখ, জোড়া ভ্রু, আর তারই সাথে শুকনো ধারালো নাক, চিকন গোলাপি ঠোঁট, ঘন কালো লম্বা চুল। তার মতো সুন্দরী আশেপাশের কোনো রাজ্যেই ছিল না। তার রূপের কারণে সবাই তাকে পরিবানু বলেই ডাকত। একদিন কলসি নিয়ে নদীতে পানি আনতে গিয়েছিল পরিবানু। নদীর তীরে ঘেঁষা মেঠো পথ। রাজা জমশেদ খান ঘোড়া নিয়ে যাচ্ছিলেন সেই পথ ধরে। তখনই হঠাৎ করে দেখা হয়ে যায় পরিবানুর সাথে। এক পলকেই প্রেমে পড়ে যান পরিবানুর। পরিবানুর বাবা পেশায় ছিলেন একজন জেলে। রাজা শমশের খানের পুত্র বিয়ে করবে একজন জেলের মেয়েকে। বিষয়টি কোনোভাবেই মেনে নেননি রাজা শমশের খান। প্রেম করার অপরাধে পরিবানুর পিতা মাতাকে রাজসভায় ডেকে নিয়ে 50টি বেতের আঘাত করা হয় এবং এলাকা ছেড়ে চলে যেতে নির্দেশ দেওয়া হয়। ব্যথায় ব্যথিত পরীর বাবা মা বাড়িতে ফিরে আসেন। ক্রোধের আগুনে দাউ দাউ করে পুড়ছিলেন পরীর বাবা। তখনই পরীকে ধরে তিনি অনেক মারধর করেন। পরীর মা তাকে অনেক আটকানোর চেষ্টা করেছিলেন, তাও পারছিলেন না। অতঃপর মেয়েকে কেটে ফেলার জন্য বটি হাতে নিয়ে যেই না কোপ দিতে যাবেন, তখনই তার হাত ঝাপটে ধরে জমশেদ খান। পরীর বাবার হাত থেকে বটিটা কেড়ে নিয়ে জমশেদ খান বলেন, খবরদার, আমার স্ত্রীর গায়ে যদি আর একটা আঘাত করেন না, তবে আপনাকে কেটে একদম মোহনী নদীর মোহনায় ভাসিয়ে দেব। জমশেদ খানের কথা শুনে পরীর বাবা অবাক হয়ে বলেন, স্ত্রী? কে আপনার স্ত্রী? আপনি এখান থেকে চলে যান ছোট সাহেব, তা না হলে খুব খারাপ হইব কিন্তু। কি খারাপ করবেন শুনি?
শায়রা আমার স্ত্রী। এখন এই মুহূর্তে আমি তাকে বিয়ে করব। ছোট সাহেব, আপনার বাবা জানতে পারলে আমাকে কিন্তু আর আস্ত রাখবে না। আপনি চলে যান। চলে যাওয়ার জন্য আমি আসিনি এখানে। আমি শায়রাকেই নিতে এসেছি। আর হ্যাঁ, আমি রাজ্যের রাজ্য ছেড়ে একেবারের জন্য এখানে চলে এসেছি শায়রার কাছে। শায়রাই আমার রাজত্ব, আমি তার রাজ্যের রাজা। পরীর মা এতক্ষণ নীরব ছিলেন। এবারে তিনি মুখ খুলে বললেন, ছোট রাজা, আপনি পাগলামি কইরেন না। আপনার রাজপ্রাসাদে ফিরে যান আপনি। জমশেদ খান নাছোড় বান্দা, সে কিছুতেই শায়রাকে ছাড়া ফিরবেন না। শায়রার বাবার পা ধরে অবুঝ শিশুর মতো কাঁদতে শুরু করে জামশেদ। তখনই পরীর বাড়িতে নিজস্ব সৈন্য সামন্ত নিয়ে হাজির হন রাজা শমশের খান। নিজের ছেলেকে এইভাবে এক তুচ্ছ জেলের পায়ে পড়ে কান্না করতে দেখে নিঃশব্দে পাথর হয়ে দাঁড়িয়ে পড়েন উনি। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন ছেলের দিকে। যেই রাজার আঙুলের ইশারায় রাজ্যের মানুষ থরথরিয়ে কাঁপে, সেই রাজার পুত্রই কিনা কান্না করছে সামান্য এক জেলের পা ধরে। রাজাকে দেখতে পেয়ে পরীর বাবা জমশেদ খানকে পা থেকে সরিয়ে দাঁড় করালেন। এরপর শমশের খানের দিকে তাকিয়ে বললেন, দেখেন রাজা সাহেব, আমরা চাঁদ ধরতে যাইনি, চাঁদই নিজে থেকে এসে ধরা দিতে চাইছে। তখনই শমশের খান ছেলের কাছে গিয়ে কাঁধে হাত দিয়ে বললেন, চল বাড়ি চল, পাগলামো করিস না। জমশেদ খান ঝাঁকি দিয়ে কাঁধ থেকে বাবার হাতটা ফেলে দিয়ে বলল, বাড়ি? কার বাড়ি? ওইটা তোমার রাজপ্রাসাদ, তুমি ফিরে যাও। যেই প্রসাদে ভালোবাসার কোনো স্থান নেই, সেই প্রসাদে আমি আর ফিরব না। শমশের খান বললেন, তুই আয়, আমি কথা দিচ্ছি তোর ভালোবাসা আমি মেনে নিব, আর তারই সাথে ঢাকঢোল পিটিয়ে আমি আমার পুত্রবোধ করে নিব শায়রাকে। জাতপাত বর্ণের উপরে মানুষের স্থান, আল্লাহর সৃষ্টি, সব মানুষই আমরা সমান। আমি আমার ভুল বুঝতে পেরেছি, চল বাড়িতে চল। জমশেদ আলীর চোখে আনন্দের জল টলমল করতে লাগলো। বাবাকে জড়িয়ে ধরে বলল, তুমি সত্যি বলছো? সব মেনে নিবে? হ্যাঁ সত্যি। চোখের জল মুছে বাবার সাথে রাজপ্রাসাদে ফিরে গেল জমশেদ খান। কিছুদিন পরেই মহা ধুমধাম করে বিয়ে হলো জমশেদ খান আর শায়রা বানুর। তারপর ধীরে ধীরে বছর গড়ালো। জমশেদ আলীর ঘরে কোনো সন্তানের জন্ম হয় না। এই নিয়ে যেন রাজা শমশের খানের আফসোসের কোনো শেষ নেই। এক বুক হাহাকার নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করলেন রাজা শমশের খান। বাবার মৃত্যুর কিছুদিন পরেই রাজ্যের ভার গ্রহণ করেন রাজা জমশেদ। এইদিকে নিঃসন্তান জমশেদকে নিয়ে রাজসভায় কানাকানির যেন শেষ নেই। কোনো সন্তানাদি না থাকায় ভেতরে ভেতরে অনেক কাঁদতেন রাজা জমশেদ। একদিন এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। জমশেদ আলী খুব ভোরে রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়েছিলেন। তখনই এক বৃদ্ধ লোক তার সামনে এসে হাজির হলেন। মুখবর্তী সাদা দাড়ি, পরনে তার জর্জা জীর্ণ এক পোশাক, রুক্ষ সূক্ষ্ম তার ত্বক। তিনি জমশেদ আলীর সামনে দাঁড়িয়ে বললেন, বাছা, অনেক দূরের পথ, হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। পিপাসায় বুকের ছাতি ফেটে যাওয়ার উপক্রম। আমাকে কি এক গ্লাস পানি খাওয়াবে তুমি? তখন জমশেদ খান ওই বৃদ্ধ লোককে অতি সমাদর করে রাজপ্রাসাদের ভিতরে এনে বসালেন। তারপর নিজ হাতে ওনাকে পানি খেতে দিয়ে বললেন, আপনারা কিছু খেতে চাইলে আমাকে বলতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। বৃদ্ধ অদ্ভুত দৃষ্টিতে জমশেদ খানের মুখশ্রীর দিকে তাকালেন। একগাল হেসে তিনি জমশেদ খানকে বললেন, বাছা, এইখানে একটু বসো। তখন জমশেদ খান ওই বৃদ্ধের পাশ ঘেঁষে হাঁটুতে ভর করে মাটিতে বসল। বৃদ্ধ জমশেদ খানের মাথায় হাত রেখে দু চোখ বন্ধ করে নীরবে কিছু ভাবলেন। অতঃপর নিবদ্ধ নয়নে তিনি বলতে লাগলেন, আহ, এই রাজ্যের রাজা, অথচ কত নিরহংকার, কত নরম একটা দিল, তবুও মনের মধ্যে শান্তি নেই। একটা বাচ্চার জন্য কত হাহাকার। জমশেদ খান অবাক হয়ে বললেন, আপনি এত সব কেমন করে জানলেন? বৃদ্ধ চোখ খুলে তাকালেন, মুচকি হেসে বললেন, তোমার ঘর আলোকিত করে একটা ফুটফুটে শিশু জন্ম নেবে, তোমাকে একটি কঠিন কাজ করতে হবে। জমশেদ খান আকুল হয়ে বললেন, কি কাজ বলেন? আমি সব করতে পারবো। বৃদ্ধ হেসে বললেন, দিঘি খনন করতে হবে। জমশেদ খান তখন অবাক হয়ে বললেন, কি দিঘি? হ্যাঁ দিঘি, তাও যেমন তেমন দিঘি না। 900 শ্রমিক 9 মাস একটা দিঘি খনন করবে। তার মধ্যে যেই দিন তোমার ঘর আলোকিত করে শিশু সন্তান আসবে, সেই দিন দিঘি খনন বন্ধ করে দিবে। জমশেদ খান কিছু জিজ্ঞেস করতেই যাচ্ছিলেন, কিন্তু বৃদ্ধ
জমশেদ খানকে কিছু বলার সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়লেন। জমশেদ বৃদ্ধের পিছন পিছন রাজপ্রাসাদ থেকে বের হয়ে বেশ অবাক হলেন। তখনই কয়েক সেকেন্ডের ব্যবধানে বৃদ্ধ লোকটা কোথায় যেন হারিয়ে গিয়েছেন। চারদিক খুঁজেও ওনার খোঁজ আর পাওয়া গেল না। ওই দিন জমশেদ খান পুকুরের জন্য জায়গা নির্বাচন করলেন এবং 900 শ্রমিককে রাজপ্রাসাদে ডেকে পাঠিয়ে সব কাজ বুঝিয়ে দিলেন। পরদিন সকালে বিরাট আয়োজনের মধ্য দিয়ে পুকুর খননের কাজ শুরু হয়ে গেল। 900 শ্রমিকের কোদাল আর পায়ের শব্দে ধপধপিয়ে কাঁপতে লাগলো চারদিকের মাটি। এক মাস যায় আর পরিবানোর গর্ভে বাচ্চা বড় হতে থাকে। দেখতে দেখতে কেটে গেল প্রায় 8.5 মাস। আর এই সময়ের মধ্যে খনন করা হয়েছে বিরাট এক দিঘি। তবে দিঘিতে এক ফোঁটাও পানি নেই। এমনই একদিন দিঘি খননের কার্যক্রম চলছিল। এমনই একদিন হঠাৎ অন্দরমহল থেকে খবর এলো রানী পরিবানোর প্রসব বেদনা শুরু হয়েছে। পাশের গ্রামের বৈদ্য বুড়ি আর দাইমাকে ডেকে আনা হলো। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, কোনো খবর আসে না। সবার কপালে দুশ্চিন্তার ছাপ। রানীর শরীর খারাপের খবর পেয়ে দিঘি খনন করা শ্রমিকরাও কাজ বন্ধ রেখে চিন্তিত হয়ে বসেছিল দিঘির একপাশে। সন্ধ্যার এক প্রকাকলে অন্দরমহল থেকে খবর আসে রানীর ঘরে ফুটফুটে এক শিশু জন্ম হয়েছে। খুশিতে আত্মহারা হয়ে ওঠে রাজপ্রাসাদের সবাই। তখন রাজা শ্রমিকদের পারিশ্রমিক সাথে বকশিস দিয়ে বিদায় দেন। এরপরে বাচ্চার মুখ দেখতে গিয়ে দেখেন নবজাতক শিশুর 2 চোখ জোড়া লাগানো। কোনোভাবেই সেগুলো খোলা যাচ্ছে না। বৈদ্যপুরী বললেন, এটা জন্মদোষ। নবজাতকে এইভাবেই বাকি জীবন কাটাতে হবে। মুহূর্তেই খুশির পরিবেশে নেমে আসে বিষাদের ছায়া। মাসখানেক সময় এভাবেই কেটে গেল। রাজ্যের চারদিকে সবার মধ্যে কানাকানি। রাজা দিঘি খুঁড়লেন, পানি নাই। বাচ্চা পাইলেন, চোখ নাই। আর এই বিষয়টা নিয়ে একরকম ব্যঙ্গ তামাশা শুরু করলেন সবাই। একদিন ভোরবেলা রানী আর নবজাতক শিশুকে নিয়ে রাজা গেলেন সেই দিঘির পাড়ে। রানী তখন করুণ চোখে চেয়ে আছেন দিঘির দিকে। এত বড় দিঘি, কিন্তু 1 ফোঁটা পানিও নেই। হঠাৎ করেই সেই বৃদ্ধ লোক এসে হাজির হলেন। সেই আগের মতোই তিনি পানি খেতে চাইলেন। রাজা জমশেদ খান বৃদ্ধকে পানি খেতে দিলেন। পানি পান করে বৃদ্ধ লোক বললেন, দিঘিতে পানি নাই। তোমাকে তো বলেছিলাম নবজাতকের জন্মের আগ পর্যন্ত খনন বন্ধ করবে না, কিন্তু তোমার শ্রমিক নবজাতক দুনিয়ায় আসার আগেই কাজ বন্ধ করে দিয়েছে। সেই কারণে দিঘি শুকনো, তোমার বাচ্চার চোখও শুকনো। কাতর স্বরে জমশেদ বললেন, বাবা, এর কোনো সমাধান আছে কি? বৃদ্ধ হেসে বললেন, যদি আসে দিঘিতে জল, তবেই শিশুর নয়নে জ্বলিবে আলোর বাতি। পরিবানও বলল, কি করলে দিঘিতে জল আসবে? বৃদ্ধ পরীর মুখের দিকে তাকিয়ে বললেন, তোমাকে কঠিন সাধনা করতে হবে। পারবে করতে? পরী বলল, আমার ছেলের জন্য আমি সব করতে পারি। কি করতে হবে বলেন? তোমাকে ওই দিঘিতে নামতে হবে। দিঘিতে তুমি নামার সাথে সাথে পানিতে পূর্ণ হবে দিঘি। তবে তুমি উঠতে পারবে না। তোমাকে 40 দিন থাকতে হবে জলের নিচে। জলপরীরা তোমাকে নিয়ে যাবে তাদের সাথে। প্রতিদিন ভোরে আর সন্ধ্যায় তুমি আসতে পারবে জলের ওপর। আর সেই সময় তোমার স্বামী বাচ্চাকে ঘাটে রেখে দূরে সরে যাবে। বাচ্চাকে বুকের দুধ পান করিয়ে তুমি আবার ফিরে যাবে দিঘির জলে। পারবে করতে এই কঠিন সাধনা? হ্যাঁ, পারব। কিন্তু মনে রেখো, এই 40 দিনের মধ্যে যদি তোমার স্বামী তোমাকে ছোঁয়ার চেষ্টা করে, তবে তোমাকেও হারাবে, তোমার শিশুকেও হারাবে। তখনই রাজা জমশেদ বললেন, আমি পারবো থাকতে। পরিবানকে ছাড়া 40 দিন আমি থাকতে পারবো। যদিও কষ্ট হবে, কিন্তু আমার কলিজার টুকরার জন্য সব কষ্ট সইতে আমি রাজি আছি। বৃদ্ধ লোক বললেন, আমার যাওয়ার সময় হয়েছে, আমি গেলাম। তারপর পূর্বের মতোই রাজপ্রাসাদ থেকে বের হয়ে তিনি হারিয়ে গেলেন। তাকে আর খুঁজে পাওয়া গেল না। পরদিন সকালে জমশেদ খানের খননকৃত সেই দিঘিতে গ্রামের মানুষরা ভিড় করতে লাগলেন। চারদিকে খবর রটে গেল, রানী সাহেবা যখন দিঘিতে নামবেন, তখন সেই শুকনো দিঘি পানিতে পরিপূর্ণ হবে। সেই আশ্চর্যজনক ঘটনা দেখতে সবাই ভিড় করেছে দিঘির পাড়ে। রাজপ্রাসাদ থেকে বের হলেন রানী সায়রা বানু। সারা অঙ্গ থেকে তার রূপ যেন খসে খসে পড়ছে। 10-12 জন পাহারাদার ঘিরে রেখেছে রানী সায়রা বানুকে। তারপর শান্ত পায়ে নত শিরে সামনে এগিয়ে যাচ্ছেন রানী সায়রা বানু। চারদিকে রানী সায়রা বানুর জয়ধ্বনি উঠতে লাগল। অতপর দিঘির পাড়ে গিয়ে দাঁড়ালেন সায়রা বানু। তার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছেন জমশেদ খান। সায়রা বানু
পেছনে ফিরে তাকালেন স্বামীর দিকে। দুই চোখ বেয়ে তার জল ঝরছে অনবরত। শেষবারের মতো স্বামীকে জড়িয়ে ধরলেন। কাঁদতে কাঁদতে বললেন, পরাণের স্বামী, জানি না ওই দিঘিতে আমার সাথে কি হবে। আমি যদি ফিরে না আসি, আমার এই কলিজার টুকরাটাকে দেখে রাইখেন। আর সুন্দরী দেখা একটা মেয়েকে বিয়ে কইরেন আপনি। আর আমার দ্বারা যদি আপনি কখনো কষ্ট পেয়ে থাকেন, তবে ক্ষমা করে দিয়েন। জমশেদ খান তার স্ত্রীর চোখের জল মুছে দিয়ে বললেন, পরিবাণু, কিসব অলক্ষণে কথা বলছো তুমি? মাত্র 40 দিনের তো ব্যাপার। তারপরেই তুমি, আমি আর আমাদের কলিজার টুকরাটা সুখে শান্তিতে বসবাস করব। রানী সায়রা বানু ধীরে ধীরে দিঘিতে নামতে শুরু করলেন। একটি সিঁড়ি নামেন আর পিছনে তাকান, তারপর আরেকটি সিঁড়ি নামেন, আবার পিছনে তাকান। রাজপ্রাসাদের সবার চোখে জল ভিজে আসছে। কান্না মিশ্রিত কণ্ঠে সবাই রানীর জয়ধ্বনি গাইছেন। সন্তানের জন্য যেই মা নিজের জীবন বাজি ধরতে পারে, রানী সায়রা বানু যেন তার উজ্জ্বল দৃষ্টান্ত। দেখতে দেখতে রানী পৌঁছে গেলেন দিঘির ঠিক মাঝ বরাবর। তখনই দিনের সূর্যটা ঢেকে ফেলেছে একটি কালো ছায়া। মুহূর্তেই দিন যেন রাতে পরিণত হলো। কেউ কাউকে দেখতে পাচ্ছে না। অজানা কোনো এক বিপদের ভয়ে ভীতু হয়ে পড়ল সবাই। মিনিট 10 পরেই সূর্যের পিঠ থেকে সরে গেল কালো সেই ছায়াটি। দিনের আলোয় আবারও আলোকিত হয়ে উঠল চারদিক। চোখের সামনে এক অবাক দৃশ্য দেখতে পেল সবাই। পানিতে ভরে উঠেছে শুকনো সেই দিঘি। দিঘির পানিতে ভাসছে রানী সায়রা বানুর পরনের সেই শাড়ি। রানী যেখানে দাঁড়িয়েছিলেন সেইখান থেকেই বুদবুদ উঠছে। রাজা জমশেদ বসে পড়লেন মাটিতে। তার কান্নার শব্দে ভারী হয়ে গেল পরিবেশ। অন্যায়ের বিরুদ্ধে যেই রাজাকে হুঙ্কার ছড়াতে দেখেছে সবাই, যেই রাজার ভয়ে রাজ্যবাসী থরথরিয়ে কাঁপত, সেই রাজা আজ অবুঝ শিশুর মতো মাটিতে বসে কাঁদছে। লোকের ভিড় থেকে কেউ একজন বলল, হে নারী, ধন্য তুমি, ধন্য। তুমি পাথরেও ফুল ফোটাতে পারো, ব্যতীতকেও হাসাতে পারো, আবার কঠিন হৃদয়েও কেঁদে ওঠে শুধু তোমার জন্য। ধন্য, তুমি ধন্য। কথাগুলো শুনে রাজা মুখ তুলে তাকালেন চারদিকে। এরপর মাটি থেকে উঠে 2 প্রহরীর কাঁধে ভর করে প্রাসাদের দিকে পা বাড়ালেন। কথা বলতে বলতে থামল শান্ত। একজন চাওয়ালা চা ফেরি করতে করতে তাদের সামনে এসে থামল আর বলতে লাগলো, বিকেলের এই সুন্দর সময়ে চা ছাড়া কি জমে? আপনাদের 2 কাপ দেই? তখনই সাব্বির বিরক্তি মাখা কণ্ঠে বলে উঠল, আরে ধুরু মিয়া, রাখেন আপনার চা। এত সুন্দর গল্পের মধ্যে দিলেন তো 12টা বাজায়া। শান্ত বলল, আহা থাম তো, এইভাবে বলছিস কেন? ওনারা তো এই চা বিক্রি করেই সংসারের খরচ চালায়, তাই না? লোকটির দিকে তাকিয়ে শান্ত বলল, চাচা, আমাদের 2 কাপ রং চা দেন, আর আদা দিয়েন সাথে। চাওয়ালা হাসি মুখে 2 কাপ চা তাদের হাতে দিয়ে বিদায় নিল। চায়ের কাপে চুমুক দিতে দিতে সাব্বির বলল, তারপর কি হলো বল না? শান্ত সাব্বিরের দিকে তাকিয়ে হেসে বলল, তার পরেরটা শুনবি? শোন তাহলে। রানী সায়রার ব্যবহৃত জিনিসপত্রগুলো বুকে নিয়ে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন রাজা জমশেদ খান। পেটের ক্ষুধায় কেঁদে কেঁদে উঠছে ওনার নবজাতক শিশু। ছেলেকে কোলে নিয়ে কপালে চুমু খেতে খেতে জমশেদ খান বললেন, কাঁদিস না বাপ, তোর মা আসবে, তোকে কোলে নিবে, তুই কাঁদিস না। জমশেদ আলীর কথায় অবুঝ শিশু কি বুঝল কে জানে, কান্না বন্ধ করে সে হেসে উঠল। এইদিকে দিনের সূর্য অস্তমিত হলো পশ্চিম গগনে। লাল আভায় পল্লবিত হলো আকাশ। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এলো। পেটের ক্ষুধায় কাঁদছে সেই ছোট্ট শিশু। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শিশুটিকে নিয়ে দিঘির পাড়ে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। সায়রা বানুর কোনো সারা শব্দ পাওয়া যায়নি। প্রাসাদের এক দাসী বাচ্চাকে ওনার বুকের দুধ খাওয়ানোর অনেক চেষ্টা করছিলেন, কিন্তু বাচ্চাটি কোনোভাবেই দুধ মুখে তোলেনি। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে অবুঝ শিশুটি। তার ছেলের মুখের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়লেন জমশেদ খান। বৈদ্যবুড়ি জমশেদ খানের মাথায় হাত রেখে বললেন, কাঁদিস না বাছা, এখন একটু ঘুমা, সকালে দেখি কি করা যায়। জমশেদ খানের অবুঝ মন কিছুতেই বুঝ পাচ্ছে না। সবার কথা মতো সে রুমে গিয়ে শুয়ে পড়ল। সায়রার কথা ভাবতে ভাবতে চোখ গড়িয়ে পানি পড়ে বালিশ ভিজল। ধীরে ধীরে সে হারিয়ে গেল ঘুমের শহরে। দিঘির পাড়ে দাঁড়িয়ে আছেন জমশেদ খান। ঘাটের কাছে বুদবুদ উঠতে শুরু করল। কিছুক্ষণ পরেই জলের তলা থেকে উঠে এলো সায়রা বানু। জমশেদের দিকে তাকিয়ে বলল,
ওগো, চিন্তা করো না, আমি ভালো আছি, জলপরীদের সাথেই আছি। আজ সারাটা দিন আমার কলিজার টুকরার কান্নার আওয়াজ আমার কানে এসে বাজছে, কিন্তু আমি আসতে পারিনি। ওইখানে নিয়মের বেড়াকলে আমি বদ্ধ ছিলাম। কাল থেকে প্রতিদিন সূর্য ওঠার আগে এবং সূর্য অস্ত্র যাওয়ার পরে আমি ডাঙায় উঠে আসব। তুমি আমার কলিজার টুকরোকে ঘাটে রেখে দূরে দাঁড়িয়ে থাকবে। আমি তাকে দুধ খাইয়ে চলে যাওয়ার পর আবার তাকে নিয়ে যাবে। জমশেদের ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকালেন চারদিকে। ওনার রুমেই উনি শুয়ে আছেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলেন তিনি। উত্তরের জানালার দিকে ঘুরে তাকালেন। জানালাটা খোলাই আছে। ভোরের আলো এখনও ফুটে ওঠেনি। বেডের পাশেই রাখা একটি বালু ঘড়ি, সেটাতে সময়টা দেখে নিলেন তিনি। আর এদিকে ভোর হতে এখনও ঢের দেরি। বিছানা থেকে নেমে খোলা জানালা বন্ধ করে দিয়ে এসে আবারও শুয়ে পড়লেন। বালি ঘড়িতে উপরের অংশের বালির দানা ধীরে ধীরে গড়িয়ে নিচে পড়ছে। সময়টাও যেন থমকে গিয়েছে। অপেক্ষার সময় যেন পার হতেই চাচ্ছে না। নির্ঘুম প্রহর। ঘুমগুলো হারিয়ে গিয়েছে আধারের ঘনঘাটায়। কপালে দুশ্চিন্তার ছাপ। সত্যিই কি ভোরে পরিবাণু উঠে আসবে জলের উপর? মাত্র একটা দিন পরিবাণুকে ছাড়া আছে সে, অথচ মনে হচ্ছে যেন হাজারো বছর ধরে দেখেনি তার প্রাণের অর্ধাঙ্গিনীকে। আরও কিছু মুহূর্ত পার হলো। জমশেদ খান তাকালো ঘোরের দিকে। রাতের প্রহর পার হয়েছে। জমশেদ খান উঠে বসলেন বিছানায়। পাশের ঘরে বৈদ্যবুড়ি আর দাসের সাথে ঘুমিয়ে আছে ওনার ছোট্ট শিশু। তারপর জমশেদ খান ধীর পায়ে হেঁটে সেই কক্ষে চলে গেলেন। খুবই আস্তে আস্তে নক করলেন দরজায়। দাসী তখনও জেগেছিল। ছোট্ট শিশুটি ক্ষুধার যন্ত্রণায় ঘুমায়নি সারা রাত। শিশুর সাথে সাথে দাসীও জেগেছিল। জমশেদ খান দরজায় নক করার সাথে সাথেই দরজা খুলে দিল দাসী। তারপর নিজের আদরের সন্তানটিকে কোলে নিয়ে বের হয়ে গেলেন জমশেদ খান। অতপর হেঁটে হেঁটে চলে গেলেন সেই দিঘির পাড়ে। রজনীগন্ধা ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারদিকে। তারপর নিজের পুত্রকে দিঘির পাড়ে রেখে দিয়ে আড়ালে সরে গিয়ে দাঁড়ালেন জমশেদ খান। আর সেখান থেকে দাঁড়িয়ে নিজের পুত্রকে খেয়াল রাখছেন উনি। তখন ছোট্ট শিশু পুকুর পাড়ে গগন বিদায়ী চিৎকার করে কাঁদছে। পানির দিকে চোখ পড়তেই জমশেদ খান দেখলেন স্বপ্নে যেমনটি দেখেছিলেন ঠিক সেইভাবেই পানিতে বোধবোধ উঠছে। এক দৃষ্টিতে পুকুরের পানির দিকে তাকিয়ে রইলেন তিনি। কিছুক্ষণ পরেই পানি থেকে উঠে আসলেন রানী সায়রা বানু। পরনে রূপালী রঙের অদ্ভুত পোশাক, অনেকটা মাছের আইসের মতো দেখতে। মাথায় তার রাজকীয় মুকুট, পুরো শরীর জুড়ে দামি সব অলংকার। অতঃপর ঘাটে এসে বসে নিজের ছেলেকে দুধ খাইয়ে কপালে একটি চুমো দিয়ে আবারও পানিতে নেমে গেল সায়রা বানু। সে চলে যাওয়ার পর রাজা জমশেদ খান ছেলেকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন। মায়ের বুকের দুধ পান করে বেশ শান্ত সেই ছোট্ট শিশুটি। এভাবেই একে একে দিন গড়াতে লাগল। রোজ সকাল সন্ধ্যায় রাজা জমশেদ নিজের পুত্রকে নিয়ে যান দিঘির পাড়ে। রানী সায়রা বানু দিঘির জল থেকে উঠে পুত্রকে দুধ পান করিয়ে আবারও দিঘির জলে ডুব দিয়ে যান। দূরে দাঁড়িয়ে থেকে রানীকে দেখেন রাজা জমশেদ খান। রানীর সৌন্দর্য প্রতিদিন যেন বেড়েই চলেছে। দুধে আলতা বরণের সায়রা বানুর দেহে যেন দিন দিন আরও সাদা হচ্ছে। ত্বক মসৃণ হচ্ছে। চোখ দুটি নীলাভ বরণ ধারণ করেছে। বড়ই মায়াবী সেই চোখজোড়া। রাজা প্রতিদিন আড়াল থেকে দেখেন তাকে। প্রিয় রানীকে বুকের সাথে আলিঙ্গন করতে ইচ্ছে হয় তার, কিন্তু অদৃশ্য এক বাধায় আটকা পড়েছে তার সমস্ত আবেগ, সমস্ত অনুভূতি। এভাবেই একে একে ৩৫ দিন কেটে গেল। প্রতিদিনের মতো আজকেও খুব ভোরে জমশেদ খান নিজের পুত্রকে নিয়ে উপস্থিত হলেন দিঘির পাড়ে। ছেলেকে ঘাটে শুইয়ে রেখে আড়ালে গিয়ে দাঁড়ালেন। রানী সায়রা বানু জলের নিচ থেকে উঠে নিজের শিশুকে বুকের দুধ খাওয়াতে ব্যস্ত। সারা অঙ্গ জুড়ে যেন তার রূপ লাবণ্য ঝরে পড়ছে। আগের চেয়েও কয়েকগুণ বেশি সুন্দরী হয়ে গিয়েছে সায়রা বানু। মাথার চুল পা অবধি গিয়ে পৌঁছিয়েছে। গায়ের রূপালী রঙের অদ্ভুত পোশাক ভোরের হালকা আলোয় চিকচিক করছে। নিজেকে বেশিক্ষণ আটকে রাখতে পারলেন না জমশেদ খান। আড়াল থেকে বের হয়ে এসে সায়রা বানুর হাত চেপে ধরলেন। তখনই অদ্ভুত এক হিংস্র দৃষ্টি নিয়ে সায়রা বানু তাকালেন জমশেদ খানের দিকে, যেন আগুনের ফুলকি টিকরে পড়েছে তার চোখ থেকে। অতঃপর কিছু বুঝে ওঠার আগেই জমশেদ খানের হাত থেকে নিজের হাত অবমুক্ত করে বাচ্চাকে কোলে নিয়েই দিঘির পানিতে ঝাঁপিয়ে পড়ল সায়রা বানু।
জমশেদ খানের সমস্ত আবেগকে ঢেলে দিয়ে ঘুমন্ত বিবেক যেন জেগে উঠল। দিঘির পাড়ে মাটিতে বসে পড়লেন জমশেদ খান। আবেগের বশীভূত হয়ে এ কি করে ফেললেন তিনি? এ যেন মস্ত বড় ভুল হয়ে গিয়েছে। জমশেদ খান চিৎকার করে ডাকতে লাগলো, হরিবানু, কোথায় তুমি? আমার কলিজার টুকরাটাকে দিয়ে যাও। অদৃশ্য থেকে কেউ যেন বলল, তুমি তোমার পরিবাণু আর কলিজার টুকরা ছেলেকে হারিয়ে ফেলেছ চিরতরে। মাত্র 5টা দিন তুমি অপেক্ষা করতে পারলে না? একটি ভুলে তুমি সব হারালে, সব। জমশেদ খান চিৎকার করে কাঁদতে শুরু করলেন। সেদিনের পর ঘোর পাগল হয়ে গেলেন জমশেদ খান, আর সেই থেকেই এই দিঘির নাম পরিবাণুর দিঘি। এইদিকে মসজিদের মিনার হতে ভেসে এলো মাগরিবের আজান। শান্ত বলল, দেখছিস, গল্প করতে করতে মাগরিবের আজান হয়ে গেল, চল নামাজটা পড়ে বাড়ির দিকে রওনা হই। শান্তর কথায় সায় দিয়ে সাব্বির বলল, হ্যাঁ হ্যাঁ চল। তারপর বাইক নিয়ে দুজনেই রওনা হলো নিজেদের বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যার অনেক পর সাব্বির আর শান্ত ভাগলপুর মোড়ে এসে থামল। সেখান থেকে সাব্বিরকে একটা ইজি বাইকে তুলে দিয়ে হুরায়রাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। অন্যদিকে সূর্যালোকের শেষ লাল রেখাটুকু গিলে খেয়েছে রাতের ঘন কালো আধার। রাস্তার ধারের ঝোপঝাড়ে জোনাকিরা মিটমিট করে জ্বলছে। পাকা সড়কের কিছু দূর পরপরই ভাঙা গর্ত। নীরব রাস্তা ধরে বাইক নিয়ে এগিয়ে যাচ্ছে শান্ত। খানিকটা পথ পাড়ি দিতেই হঠাৎ রাস্তার পাশ থেকে সিগন্যাল দিল সুরাইয়া। সুরাইয়াকে দেখতে পেয়েই বাইক থামালো শান্ত। আরে শালিকা, এই সন্ধ্যায় তুমি এইখানে কি করছো? আর বইল না দোলা ভাই, এসেছিলাম এক বান্ধবীর বাসায়, গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল, এখন গাড়িও পাচ্ছি না। সুরাইয়ার কথা শুনে শান্ত রাস্তার দুই পাশে তাকালো। দুই পাশের যত চোখ যায় খোলা হাওর, কোনো বাড়িঘর নেই। তখনই প্রশ্ন করল, এই খোলা হাওরে তোমার বান্ধবী কারা? শেয়াল নাকি? উফ দুলা ভাই, আপনিও না সব সময় মজা করেন। বান্ধবীর বাড়ি এইখানে হতে যাবে কেন? বান্ধবীর বাড়ি আরও পেছনে, গাড়ি না পেয়ে তো হেঁটেই রওনা হয়েছি। তা আপনি এইদিকে কোথায় যাচ্ছেন? এই তো তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম। যাক, তাহলে তো ভালোই হলো, আপনার সাথে বাড়িতেই যাওয়া যাবে, কি বলেন? কথা শেষ করে সুরাইয়া অদ্ভুত ভঙ্গিমায় বাইকে উঠে বসল। শান্তর কাছে মনে হলো সুরাইয়া যেন হাওয়ায় ভেসে বাইকে উঠে বসেছে। তাই সুরাইয়ার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও আবার থেমে গেল। সুরাইয়া হেসেই বলল, কি দোলা ভাই, যাবেন না নাকি দাঁড়িয়ে থাকবেন? তারপর শান্ত বাইক স্টার্ট দিয়ে চলতে শুরু করলো। কিছুক্ষণ পর তার অদ্ভুত কিছু অনুভব হতে লাগলো। মনে হলো তার কাঁধে রাখা সুরাইয়ার হাতের নখগুলো যেন ক্রমশ লম্বা হচ্ছে। শান্ত নিজের কাঁধের দিকে তাকালো। অন্ধকারে কিছু বোঝাও যাচ্ছে না। কিছু দূর অতিক্রম করার পর একটি নোহা গাড়ির হেডলাইটের আলো শান্তর কাঁধে এসে পড়ল। শান্ত তখন তার কাঁধে রাখা হাতটির দিকে তাকালো। না, ঠিকই তো আছে, দুধে আলতা ধবধবে সাদা শাড়ির ধবধবে সাদা কোমল হাত। খামোখাই ভয় পাওয়ার জন্য মুচকি হাসলেন সে। তারপর গুনগুনিয়ে গান গাইতে গাইতে বাইক চালাচ্ছে শান্ত। কিছুক্ষণ পর বলল, শালি সাহেবা, এত নীরব কেন? কিছু ভাবছেন নাকি? পেছন থেকে কোনো শব্দ এলো না। হঠাৎ করেই শান্তর মনে হলো সে তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। বাইক চলছে নিজের মতো। আপনা আপনি মোড় নিয়ে বনের সরু মাটির রাস্তা দিয়ে চলতে শুরু করলো বাইক। শান্ত কিছুতেই বাইকটিকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ভয়ে তার রক্ত যেন শীতল হয়ে আসছে। কপালের ভাঁজে জমতে শুরু করেছে বিন্দু বিন্দু ঘাম। ঝোপঝাড়ের আড়ালে ডাকতে থাকা ঝিঝি পোকাগুলোও যেন অজানা ভয় আর আতঙ্কে চুপ হয়ে গিয়েছে। কোনো দিকে কোনো সারা শব্দ নেই। কপালের ঘাম নাকের ডগা ছুঁয়ে টপ টপ করে পড়ছে। শান্তর সাথে এর পরে কি হতে যাচ্ছে? আসলেই কি শান্তর পিছনে তার শালিকা বসেছিল নাকি অন্য কেউ? সেটা অবশ্যই জানতে পারবেন এর 4র্থ এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলে দিচ্ছি, আমাদের এই গল্পে 10,000 লাইক পূরণ না হওয়া পর্যন্ত 4র্থ পার্ট আপলোড করছি না। তাই দ্রুত লাইক করুন এবং শেয়ার করুন গল্পটি, এবং আপনাদের মন্তব্যটি জানিয়ে যান এই গল্প আপনাদের কাছে কেমন লাগছে। পর্বগুলো কি নিয়ে আসবো নাকি এখানেই স্টপ করে দিব? আমি পার্সোনালি বলছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই চ্যানেলের যতগুলো গল্প রেকর্ড করেছি তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।
আর যেটা আপনাদেরকে বলেছি 10,000 লাইক খুব দ্রুত কমপ্লিট করে দিন, আমরাও খুব শীঘ্রই লাইভে আসব। আল্লাহ হাফিজ।